ম্যান পাওয়ার উইদাউট ইউনিটি ইজ নট আ স্ট্রেংথ। ঐক্য না থাকলে লোকবল কোনো শক্তিই নয়। এই উক্তি ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের। সারা জীবন যিনি ঐক্যের জন্য সওয়াল করেছেন। বুধবার সেই সর্দার প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকীতে উন্মোচিত হল স্ট্যাচু অফ ইউনিটি। দেশের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ১৮২ মিটার উঁচু মূর্তি, যা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। বিশ্বের বৃহত্তম মূর্তি, সর্দারকে সম্মান। সর্দার বল্লভভাই পটেলের ১৪৩তম জন্মদিনে গুজরাতে উন্মোচিত হল তার আকাশ ছোঁয়া মূর্তি, যা সারা বিশ্বের মধ্যে উচ্চতম। এই মূর্তির উচ্চতা ১৮২ মিটার। মূর্তির নিচে থাকা বেদি ধরে মোট উচ্চতা ২৪০ মিটার। বুধবার এই মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বল্লভভাই পটেলের এই মূর্তিটি ৬০ তলা বাড়ির সমান। মূর্তিটি একজন ৬ ফুট উচ্চতার মানুষের ১০০ গুণ বেশি বড়। প্যারিসের আইফেল টাওয়ারের দ্বিগুণের বেশি উচ্চতা এই মূর্তির। এতদিন পর্যন্ত বিশ্বের উচ্চতম স্ট্যাচু ছিল চীনের স্প্রিং টেম্পল বুদ্ধ মূর্তি, যার উচ্চতা ১৫৩ মিটার। পটেলের মূর্তির উচ্চতা তার থেকেও ২৯ মিটার বেশি। মায়ানমারের ল্যানকিউইন স্ট্যাচুর উচ্চতা ১৩০ মিটার। জাপানের উশিকু দাইবুৎসু স্ট্যাচু ১২০ মিটার উঁচু। চীনের হাইনান প্রদেশের নানসান সান্যা স্ট্যাচু ১০৮ মিটার উঁচু। আমেরিকা স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতা ৯৭ মিটার। এদের সবার চেয়ে উঁচু ভারতের সর্দার পটেলের এই মূর্তি। স্ট্যাচু অফ ইউনিটি ৩৩ মাসের রেকর্ড কম সময় তৈরি হয়েছে। এর আগে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি চীনের স্প্রিং টেম্পল বুদ্ধর নির্মাণে সময় লেগেছিল ১১ বছর। নর্মদার ধারে এই যে বল্লভভাই পটেলের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, তার পায়ের ভেতর দিয়ে গিয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন লিফট। সেই লিফটই আপনাকে নিয়ে যাবে ওপরে। নর্মদার ধারে ১৮২ মিটার উচ্চতার এই মূর্তির ১৫৩ মিটার পর্যন্ত উঠতে পারবেন দর্শকরা, অর্থাৎ মূর্তির বুক পর্যন্ত। এখানে তৈরি হয়েছে গ্যালারি, সেখানে একসঙ্গে যেতে পারবেন ২০০ জন। আমরা এই মুহূর্তে চলে এসেছি যে স্ট্যাচু অফ ইউনিটি আজকে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ঠিক ১৫৩ মিটার হাইটে রয়েছি। এই মুহূর্তে সর্দার পটেলের যে স্ট্যাচু রয়েছে তার ঠিক চেস্ট হাইটে আমরা রয়েছি। এখানে একদিকে সর্দার সরোবর ড্যাম ঠিক দূরে আপনারা দেখতে পাবেন, তার নিচে স্ট্যাচু অফ ইউনিটির বোর্ড লাগানো রয়েছে। নর্মদা নদী, ডান দিকে বিন্ধ্যাস, একদিকে সতপুরা। পটেলের মূর্তির বুক পর্যন্ত উঠতে টিকিট লাগবে মাথাপিছু ৩৫০ টাকা। অনলাইনে টিকিট বুক করা যাবে শনিবার থেকে। এই মূর্তি বসানোর জন্য সাজানো হয়েছে ২০,০০০ বর্গ মিটারেরও বেশি এলাকা। তৈরি করা হয়েছে ১২ বর্গ কিলোমিটার কৃত্রিম হ্রদ। মূর্তির ৩ কিলোমিটার দূরে তৈরি হয়েছে টেন্ট সিটি। পর্যটকদের জন্য রয়েছে ৫২ ঘরের ৩ তারা হোটেল। সাধারণের জন্য স্ট্যাচু অফ ইউনিটি খুলে যাবে ১ নভেম্বর থেকে। এই মূর্তি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি বছর খরচ হবে ৪৫ কোটি টাকা। দেশের স্থাপত্যের ইতিহাসে নজিরবিহীন সর্দার প্যাটেলের এই বিরাট মূর্তি তৈরি করতে খরচ পড়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। এই মূর্তি ঠিক কি কি কারণে অভিনব এবং গোটা পৃথিবীতে একেবারে অনন্য, গ্রাফিক্স আর লেজার পয়েন্টারের মাধ্যমে আসুন আপনাদের দেখাই। প্রথম জোন, অর্থাৎ একেবারে নিচে রয়েছে দাঁড়িয়ে দেখার জায়গা, রয়েছে একটি মেজাইন ফ্লোর, রয়েছে স্মারক বাগান এবং বড় একটি সংগ্রহশালা। এরপর দ্বিতীয় জোন এই মূর্তির উড়ু পর্যন্ত। আপনারা জানেন সমান্তরাল দুটি লিফট শটান ওপরের দিকে উঠে গেছে। কোন পর্যন্ত? ১৫৩ মিটার পর্যন্ত, যেটা আমাদের জোন 3। জোন 3তে রয়েছে একটি গ্যালারি, এমন একটি গ্যালারি যেখানে প্রায় ২০০ জন দর্শক একসঙ্গে দাঁড়িয়ে চতুর্দিকে শোভা দেখতে পারবেন। এবিপি আনন্দের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই গ্যালারিতে পৌঁছে গেছিলেন। ক্যামেরার চোখ দিয়ে দেখব ঠিক কী দেখেছিল বিজেন্দ্র। এছাড়াও এই মূর্তি
কোন কোন বৈশিষ্ট্য একেবারে অনন্য, তুলনাহীন, তাও দেখাবো আপনাদের। বিশাল এই মূর্তির চতুর্থ জোন শুধুই মেরামতির জায়গা। পঞ্চম জোন মূর্তির মাথা ও কাঁধের অংশে। এখানে দর্শকরা যেতে পারবেন না। 182 মিটার উচ্চতার এই মূর্তি তৈরিতে খরচ হয়েছে 2,990 কোটি টাকা। মূর্তির ওজন 1,700 টন। মূর্তির হাতের দৈর্ঘ্য 70 ফুট, কাঁধের দৈর্ঘ্য 140 ফুট। বুধবার এই মূর্তির উন্মোচন উপলক্ষে আয়োজন করা হয় রাজকীয় অনুষ্ঠানে। সকাল থেকে মন্ত্রোচ্চারণের শব্দে গম গম করছিল নর্মদার তীর। ছিল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন। তারপর মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উন্মোচনের পর মূর্তির ওপরে পুষ্প বৃষ্টি করে দুটি হেলিকপ্টার। पूरा देश आज इस अवसर से जुड़ा है, विश्व भर के लोग आज इस अवसर से जुड़े हैं और इतने बड़े उमंग और ऊर्जा के साथ एकता के मंत्र को लेकर के आगे ले जाने के लिए ये एकता का तीर्थ तैयार हुआ है। इसी भावना के साथ हम चले, औरों को भी चलाएं, हम जुड़े और औरों को भी जोड़े और भारत को एक भारत श्रेष्ठ भारत बनाने का सपना लेकर के चले। এসকালেটরে চড়ে প্রধানমন্ত্রী ওঠেন মূর্তির পায়ের কাছে। এরপর তিনি অংশ নেন মূর্তির অভিষেক পুজোয়। सिंधु सरस्वती यमुना गोदावरी नर्मदा कावेरी सरयो महेंद्र सरयो कर्मामृति वेदिका क्षिप्रा नेत्रवती महादुर्नदी ख्याता जिया खंडिकी पूर्णा पूर्ण जले समुद्र सहितां कुर्यात् सदा मंगलम्। शांति पृथ्वी शांतिरापः शांतिरोषधयः शांति वनस्पतयः। বিশ্বের উচ্চতম এই মূর্তির নির্মাণে অংশ নিয়েছেন 3,000 কর্মী। এর মধ্যে রয়েছেন 300 ইঞ্জিনিয়ার। মূর্তির জন্য 1,69,000 গ্রামের প্রায় 1 কোটি কৃষক 129 টন লোহা দান করেছেন। এই মূর্তির একদম ওপরের স্তর কংক্রিটের, দ্বিতীয় স্তর স্টিলের, তৃতীয় স্তর ব্রোঞ্জের। মূর্তি তৈরিতে ব্যবহৃত হয়েছে 22,500 মেট্রিক টন সিমেন্ট, 18.5 লক্ষ কেজি ব্রোঞ্জ ক্ল্যাডিং, 18,500 টন স্টিল রড এবং 5,700 মেট্রিক টন স্টিল। মূর্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রিক্টার স্কেলে 6.5 মাত্রার ভূমিকম্পেও তার কোনো ক্ষতি হবে না। ঘন্টায় 180 কিলোমিটার বেগে ঝড় বইলেও অটল থাকবে সর্দারের মূর্তি। আজ মূর্তি উন্মোচনের বর্ণাঢ্য অনুষ্ঠানে একেবারে গোড়া থেকে উপস্থিত ছিলেন এবিপি আনন্দের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। আমি সরাসরি চলে যাব ঘটনাস্থলে বিজেন্দ্রর কাছে। বিজেন্দ্র, 182 মিটার উঁচু মূর্তি দর্শকরা দেখেছেন এবং এই 153 মিটারের জায়গায় একটা গ্যালারি, এখানে তুমি আজকে উঠেছিলে। ঠিক কীরকম অনুভূতি, কি দেখা যাচ্ছে সেখান থেকে? প্রায় 200 জন দর্শক এই গ্যালারির জায়গায় দাঁড়িয়ে চতুর্দিকে শোভা দেখতে পাবেন। কীরকম অনুভূতিটা 153 মিটারের ওপর থেকে দেখা? দেখো সুমনদা, নিচে থেকে যদি ওপরে যাওয়া যায় তো দুটো লিফট রয়েছে এবং দুটো লিফটে 45 থেকে 50 সেকেন্ড লাগছে 153 মিটার চেস্ট হাইটে যেতে, এবং সেখানে যাওয়ার পর দৃশ্যটাই একদম আলাদা। সেখান থেকে দুদিকেই জানলার মতন গ্যালারি বানানো হয়েছে এবং সেখান থেকে যদি আমরা সামনের দিকে দেখি নর্মদা নদী, সর্দার সরোবর ড্যাম, সতপুরা এবং বিন্ধিয়ার পাহাড় দেখা যাচ্ছে এবং যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আজকে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দূরে সেটা দেখা যাচ্ছে। তো একটা অন্য ধরনের অনুভূতি এবং এত হাইট থেকে দেখা এই গুজরাতের এই ট্রাইবাল এলাকাকে, সেটা একটা অন্য এক্সপিরিয়েন্সই রয়েছে। তবে দুটো লিফটেই প্রায় 20 থেকে 25 জন একটা লিফটে আসতে পারবেন এবং আজকে ফ্রি ছিল। তবে এখানে যাওয়ার জন্যে
একজন পর্যটককে 350 টাকা দিতে হবে আগামীকাল থেকে, সেটা আমরা জানতে পেরেছি। তবে যাওয়ার পর যে এক্সপিরিয়েন্স সেই পর্যটকরা পাবেন সেটাতে কিন্তু পয়সা ওসুল। বিজেন্দ্র, এইখানে তোমায় প্রশ্ন করব, এই তোমার পেছনে একটা লেজার শো দেখতে পাচ্ছি, এটা কি সেই পূর্ব নির্ধারিত লেজার শো যেটা বিকেলে হওয়ার কথা ছিল? কতক্ষণের ডিউরেশন এবং ঠিক কত দর্শক এই মুহূর্তে উপভোগ করছেন এই অসাধারণ লেজার শো? সুমন দা, আজকে প্রথম দিন এই লেজার শো এর আজকে উদ্বোধন করার পর আজকে লেজার শো করা হচ্ছে। এটা 8 ঘন্টার লেজার শো থাকবে রোজ। যা যদি মানুষ পর্যটকরা বিকেলের দিকে আসেন বা একটু সন্ধে করে আসেন, তারা এই লেজার শো দেখতে পারবেন। এবং এটারও একটা এক্সপিরিয়েন্স রয়েছে, যেটা দেখতে পাচ্ছ। আমার ক্যামেরাম্যান মানকে বলবো একটু কাছে থেকে গিয়ে দেখাতে। পুরো সর্দার পটেলকে যে স্ট্যাচু রয়েছে সেটার ওপর এই লেজার শোটা দেখানোর একটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু দুর্দান্ত, দেখো এই চিত্রটা যদি আমরা দেখি, রিয়েল পিকচার মনে হচ্ছে, রিয়েল লাইফ পিকচার একটা দেখানোর চেষ্টা করা হচ্ছে এই লেজার শোকে দিয়ে। এবং অবশ্যই যারা পর্যটকরা আসবেন, সরকারের তরফ থেকে আশা করা হচ্ছে কি 15,000 মানুষ ডেইলি ট্যুরিস্ট এখানে আসবেন এবং তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। টেন্ট সিটি একটা বানানো হয়েছে যেখানে তারা থাকবেন, এবং প্রত্যেকটা স্টেটের এখানে একটা স্টেট গেস্ট হাউস থাকবে, তারও পরিকল্পনা রয়েছে সরকারের। এবং 800 গাড়ি পার্কিং করার ব্যবস্থা রাখা হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ বিজয়। বল্লভভাই প্যাটেলের ভূমিকা ছিল অনস্বীকার্য। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন সর্দার প্যাটেল। কিভাবে সর্দার প্যাটেল হয়ে উঠলেন স্বাধীন ভারতের লৌহ পুরুষ, এবার ইতিহাসের সেই অজানা অধ্যায় তুলে ধরার চেষ্টা করেছি আমরা। It has been impossible to obtain full agreement on any plan that would preserve the unity of India. There can be no question of coercing any large areas in which one community has a majority to live against their will under a government in which another community has a majority. The only alternative to coercion is partition. ইংরেজ ঘোষণা করে দিল তারা ভারত ছাড়ছে, কিন্তু ভারতকে দুভাগে ভাগ করে। নেহেরু, পটেল হোক কিংবা জিন্না, সবাই দেশভাগ মেনে নিলেন। একমাত্র দেশভাগ মানতে পারলেন না গান্ধীজি। কিন্তু দেশভাগ তো হবেই। তাই সেই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো, ব্রিটিশ শাসিত অবিভক্ত ভারতে ছোট বড় 550-রও বেশি রাজা রয়েছেন। তারা তাদের রাজ্য নিয়ে কি করবেন? স্বাধীন থাকবেন নাকি প্রস্তাবিত ভারত কিংবা পাকিস্তানে যোগ দেবেন? আর তখনই সামনে এলো একটা নাম, সর্দার বল্লভভাই পটেল। 500-র ওপর এই ছোট বড় স্বাধীন রাজ্যকে ভারতে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা শুরু করে দিলেন তিনি। देश आजाद हो रहा है और तुम रिटायर होके आजाद होना चाहते हो? सर 30 साल से काम कर रहा हूं। कभी सोचा भी नहीं था कि आजाद भारत में सांस ले सकूंगा, पर अब ये सपना पूरा हो गया। तो सोचा कि अब रिटायरमेंट ले लेना चाहिए। वैसे आप जानते भी हैं कि पूरी उम्र मैंने अंग्रेजों के साथ काम किया है। मैंने अंग्रेजों की नौकरी तुम्हारी तरह सरकारी नौकरी करने वाले हजारों हिंदुस्तानियों की मजबूरी थी। अब ये देश तुम लोगों की मदद के बिना नहीं चल सकता। ये वक्त थकने का और रिटायर होकर रास्ते से अलग हटने का नहीं है। सर, क्या आप हम पर 100% भरोसा कर पाएंगे? मैंने तुम जानते हो, अंग्रेज जिस हाल में हिंदुस्तान आए थे, उसी हाल में हिंदुस्तान को छोड़ के जा रहे हैं। एक टूटा हुआ बिखरा हुआ भारत, कश्मीर से कन्याकुमारी तक कितने राजा महाराजा हैं? यही करीबन 565 या 564। नीयत क्या है उनकी? इनमें से सैकड़ों एक आजाद मुल्क बनने का ख्वाब देख रहे हैं। उन्हें अंग्रेज चाहिए,
ब्रिटेन की गुलामी उन्हें मंजूर है, लेकिन हमारे साथ बैठना वो अपनी तौहीन समझते हैं। ऐसे लोगों को भारत का भाग्य विधाता नहीं बनने देंगे। और एक बात याद रखना बैनन, 15 अगस्त 1947 को देश आजाद हो रहा है, लेकिन कश्मीर से कन्याकुमारी तक को एक धागे में बांधने का काम हमको साथ मिलकर करना है। কিন্তু একে একে একাধিক রাজা বেঁকে বসতে শুরু করলেন, বলতে থাকলেন তারা স্বাধীন থাকতে চান। আর তখনই পরিস্থিতি বুঝে এর জন্য আলাদা মন্ত্রক গঠন করা হলো, যার মন্ত্রী হলেন বল্লভভাই পটেল, সচিব হলেন ভিপি মেনন। মন্ত্রী হওয়ার পর 1947 সালের 5ই জুলাই অল ইন্ডিয়া রেডিওতে বক্তৃতার মাধ্যমে দেশীয় রাজাদের সঙ্গে যোগাযোগ করলেন সর্দার পটেল। ये बस एक संयोग है कि कुछ लोग रियासतों में रह रहे हैं और कुछ ब्रिटिश इंडिया में, लेकिन हमारा खून एक है और हमारे हित भी एक ही है। हमें टुकड़ों में कोई नहीं बांट सकता, हमारे बीच कोई सरहद बाधा नहीं बन सकती। इसलिए मेरा सुझाव है कि हम दोस्तों की तरह साथ बैठकर कानून बनाएं, ना कि बेगानों की तरह समझौते करें। मैं रियासत के राजाओं और वहां की प्रजा को कॉन्स्टिट्यूएंट असेंबली की सभा में आमंत्रित करता हूं। जय हिंद। কিন্তু এরপরও বেশিরভাগ বড় রাজাই স্বাধীনতার প্রশ্নে অনড় থাকার অবস্থান নেওয়ায় পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠল। স্বাধীনতার তখন আর এক মাসও বাকি নেই। এই পরিস্থিতিতে 1947 সালের 25শে জুলাই তৎকালীন লেজিসলেটিভ কাউন্সিল তথা বর্তমান সংসদ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করলেন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। উপস্থিত হলেন 100-রও বেশি রাজা। তাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন মাউন্টব্যাটেন। This is perhaps the last meeting which I am going to have with the Chamber of Princes. The date of transfer of power has been fixed for 15th of August. You must act fast. Let us face the facts. You cannot run away from the Dominion government, which is your neighbor, any more than you can run away from your subjects, for whose welfare you are responsible for. মাউন্টব্যাটেনের বক্তৃতা শুনে যখন রাজারা বুঝলেন যে ব্রিটেনের থেকে কোনো সহযোগিতা তারা পাবেন না, তখন অনেকেই ভারতে যুক্ত হওয়ার পক্ষেই সায় দিলেন। কিন্তু বাদ সাধলেন হায়দ্রাবাদের নিজাম, জুনাগড় এবং ভোপালের নবাব কিংবা যোধপুর ও জয়সলমীরের রাজার মতো বড় রাজ্যগুলির অধিপতিরা। মোহাম্মদ আলী জিন্নাও তাদের পাকিস্তানের দিকে টানার জোরালো চেষ্টা শুরু করে দিলেন। जिन्ना साहब, जो रियासतें पाकिस्तान के साथ मिल रही हैं, उन्हें आपसे क्या मिलेगा? योर हाइनेस, आई मेड माई पोजीशन वेरी क्लियर। मैं उन्हें हिंदुस्तान से कई ज्यादा सहूलियत देने के लिए तैयार हूं। एंड योर हाइनेस, आपके लिए मैं ये सादे कागज पर साइन कर रहा हूं। पाकिस्तान से शामिल होने के लिए जो शर्त आप इसमें डालना चाहते हैं, डालिए। जिन्ना साहब, हिंदुस्तान के साथ हमारे मारवाड़ की महान रियासत के मिलने पर हमें इन कांग्रेसियों के साथ दिक्कत होगी। अगर जोधपुर पाकिस्तान के साथ मिलता है तो हमारी कुछ मांगे होंगी। योर हाइनेस, मेरा साइन किया हुआ ब्लैंक पेपर आपके हाथ में है। जिन्ना साहब, अगर जोधपुर पाकिस्तान के साथ मिल जाए तो कराची पोर्ट हमें इस्तेमाल करने दें।
हथियारों का फ्री इंपोर्ट हो। और सबसे अहम बात तो ये है कि हमारे जोधपुर से आपके सिंध के हैदराबाद जाने वाली रेलवे लाइन पर हमारा अधिकार हो। आजकल हमारे यहाँ अकाल फैला हुआ है। प्लीज आप राहत जल्दी भेजें। एनीथिंग फॉर यू योर हाइनेस। युवराज, जोधपुर की तरह आपकी भी सरहद हमारी सरहद से मिलेगी, तो क्या जोधपुर की तरह जैसलमेर भी पाकिस्तान से नहीं मिलेगा? हम पाकिस्तान से जुड़ सकते हैं जिन्ना साहब, पर हमारी एक कंडीशन है। जब भी हमारे राज्य में हिंदुओं और मुसलमानों का झगड़ा होगा, तब क्या आप न्यूट्रल रहेंगे? ये कैसा सवाल है महाराज कुमार? हमारे सपनों के मुल्क पाकिस्तान में ऐसी नौबत कभी नहीं आई। ये झगड़ा, ये फसाद जो आप देख रहे हैं, ये कांग्रेस ने फैलाया है। और महाराजा जोधपुर को नीचा दिखाने में कांग्रेस ने कोई कसर नहीं छोड़ी। हिंदू और मुसलमानों के बीच कोई झगड़ा होगा, फसाद होगा, ये ऐसी बात सोचना भी फिजूल है। Your Highness, as long as the central government in India is weak, we are both strong. I have signed on the dotted lines. You fill in the conditions. योर हाइनेस महाराजा जोधपुर, जिन्ना साहब को कल कराची जाना है। बेहतर होगा कि पाकिस्तान में शामिल होने के मसौदे पर आप आज ही दस्तखत कर दें। मेरे पास आप लोगों की शुक्रिया अदा करने के अलावा कोई लफ्ज नहीं है। लेकिन जिन्ना साहब, हमारा राज्य 36,000 वर्ग किलोमीटर में फैला हुआ है। 50 से भी ज्यादा जागीरदार है और राजमाता भी तो है ना। मुझे उनसे सलाह लेनी होगी। और मैं शुक्रगुजार हूं जिन्ना साहब का कि इतना बड़ा प्रस्ताव उन्होंने मेरे सामने रखा। मैं बहुत जल्द सोचकर अपना फैसला आपको बता दूंगा। এরপর একদিন যোধপুরের রাজাকে সরাসরি ডেকে পাঠালেন সর্দার পটেল। कि आप लॉर्ड माउंटबेटन से मिले? जी सरदार साहब। क्या बात? कुछ खास बात नहीं। मैंने ये भी सुना कि आपकी मुलाकात जिन्ना से हुई और आप स्वतंत्र रहना चाहते हैं। ठीक सुना है। वेल, आई हैव नो कमेंट्स टू मेक योर हाइनेस। आप अलग रहकर स्वतंत्र रहना चाहते हैं, ठीक है। लेकिन आपके फैसले से अगर जोधपुर वासियों ने बगावत कर दी तो भारत सरकार से किसी भी तरह की उम्मीद मत रखिएगा। पर जिन्ना साहब हमें काफी रियायत दी है। तो सारी रियायतें हम भी दे सकते हैं, मगर वो जोधपुर से कराची की रेलवे लाइन का क्या हुआ? अगर वो काम नहीं हुआ तो हमारा व्यापार ठप हो जाएगा। हम जोधपुर को कच्छ के बंदरगाह से जोड़ देंगे। आपके रेवेन्यू में कोई फर्क नहीं आएगा। देखो हनमत, तुम्हारे पिता उमेश सिंह जी मेरे बहुत अच्छे दोस्त थे और वो तुम्हें मेरी देखरेख में छोड़ के गए। चीनी लोगे? चीनी। अगर तुम सही रास्ते पे नहीं आए तो समझो तुम्हें अनुशासन में लाने के लिए मुझे पिता के रोल में उतरना पड़ेगा। नहीं, आपको ऐसा करने की कोई जरूरत नहीं। दरअसल मैं खुद लॉर्ड माउंटबेटन के पास जाऊंगा और इंस्ट्रूमेंट ऑफ एसेशन पर साइन कर दूंगा। এরপর ভাইসরয়ের বাসভবনে বিপি মেননের সঙ্গে যোধপুরের রাজা যে কাণ্ড ঘটালেন
তা অবাক করার মতো। Stop bloody nonsense, man. I refuse to take your dictation. मुझे किसी की डिक्टेशन पसंद नहीं है, समझे? योर हाइनेस, आप ये बच्चों वाली हरकत ना करें। मैं तुम्हें कुत्ते की मौत मारूंगा, कुत्ते की। अगर तुमने जोधपुर की प्रजा को भूखा मारा तो I'll shoot you like a dog. योर हाइनेस, अगर आपने मुझे मारने की कोशिश की तो ये आपकी बड़ी भूल होगी। आप समझौते को रद्द भी तो कर सकते हैं। मुझे सिखाएगा क्या करना? May I ask what is going on here? He was trying to shoot me, sir. Don't worry. It's just the jest of a young man. You will get what you have been promised to you. Now, may I have the pistol? This is a gift from my side to you, sir. Thank you. Handmade, I see. Yes. You may now sign the instrument of accession. Okay. Fine. May I? अब ये यहाँ पर कहानी शुरू होती है। मैनन तो लिखता है कि महाराजा ने मुझे रिवॉल्वर दिखाया और कहा कि मार दूंगा। महाराजा के पास में जो है पिस्टल पेन ही था, जो बटन दबाने से, क्योंकि महाराजा साइंटिफिक टेक्नोलॉजी का बहुत होशियार आदमी था, खुद के ही बनाया हुआ था, बटन दाबने से वो पिस्टल की तरह आती थी। तो महाराजा ने जो शब्द कहे वो क्यों कहे, वो इसलिए कहे कि मैनन जो है रिलक्टेंट था, वो स्पेशल कंसेशंस देने में, जो पटेल एक दिन पहले एग्री कर चुका था, वो लेटर भी उसके पास में था, और वो चाहता था कि मैं इसको दस्तखत करवा लूँ। শেষ পর্যন্ত স্বাধীনতার ঠিক 4 দিন আগে যোধপুরের রাজা ভারতে অন্তর্ভুক্তির চুক্তিতে স্বাক্ষর করলেন, কিন্তু গুজরাতের জুনাগড়ের নবাব সবাইকে অবাক করে দিয়ে পাকিস্তানে অন্তর্ভুক্তির পক্ষে সায় দিলেন। জুনাগড়ের সরকার সমস্ত দিক বিবেচনা করে পাকিস্তানের সঙ্গে মিলিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এত দ্বারা জুনাগড় পাকিস্তানে অন্তর্ভুক্তির ঘোষণাও করছে। পাকিস্তানের চাল বুঝতে পেরে মাউন্টব্যাটেনের সঙ্গে দেখা করলেন নেহেরু এবং পটেল। मिस्टर माउंटबेटन, सरदार की बातें सही है। क्या यह सही नहीं है कि पाकिस्तान जूनागढ़ के वेरावल में बंदरगाह को डेवलप करने और 25,000 सैनिकों का ठिकाना तैयार करने के लिए नवाब को 8 करोड़ रुपए दिए? मिस्टर माउंटबेटन, जिन्ना के इस ब्लैकमेलिंग का कहीं तो अंत होगा। Mr. Nehru, as my readings on the situation goes, it is essentially a trap and teasing on the part of Jinnah. Lord Mountbatten, more than anything else, this is blackmailing. आप जब तक जूनागढ़ में फौजी कार्रवाई नहीं करेंगे, अपनी फौजें नहीं भेजेंगे, तब तक पाकिस्तान की ब्लैकमेलिंग से आप नहीं बच सकते। और मेरा तो यह भी मानना है कि हमें जूनागढ़ के लिए कोई सख्त कार्रवाई करनी चाहिए, वरना हमारी नरमी, उसकी कीमत हमें कश्मीर में, हमें हैदराबाद में चुकानी होगी। Military action, what you are suggesting, Mr. Patel, is like falling into the trap of Jinnah. Clearly, on face value, the state of Junagadh is worthless to him. It is an impossible military liability. বল্লভভাই পটেল নিজেও গুজরাতের বাসিন্দা ছিলেন, তাই জুনাগড়ের ভারতে অন্তর্ভুক্তি তার কাছে আরও গুরুত্বপূর্ণ ছিল। সর্দার পটেল শেষ পর্যন্ত এক অভিনব কৌশল নিলেন। জুনাগড়ের ওপর আর্থিক অবরোধ জারি করলেন তিনি। এতেই দিশেহারা হয়ে জুনাগড়ের নবাব রাতারাতি রাজ্য ছেড়ে পাকিস্তানে পালালেন। सभी बेगमों को बुलाइए, जाइए। देखिए, कराची से जहाज आ पहुंचा है, आप सब लोग निकलिए, हम भी आते हैं। जाइए जाइए, आप भी जाइए, जाइए। नवाब साहब, हमारा बच्चा नहीं मिल रहा है। जाइए, देखिए उसको, जाइए।
एंजिन कम 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 टाइगर कम। नवाब साहब, नवाब साहब, नवाब साहब, नवाब साहब, नवाब साहब, नवाब साहब, नवाब साहब। নবাব পালানোর পর জুনাগড়ের দিওয়ান বাধ্য হয়ে ভারতে অন্তর্ভুক্তির চুক্তিতে স্বাক্ষর করলেন, কিন্তু ভোপালের নবাবও তখনও ভারতে অন্তর্ভুক্তির পক্ষে সায় না দেওয়ায় পটেলের চিন্তা থেকেই গিয়েছিল। ঠিক এই সময় ভোপালের নবাব সর্দার পটেলকে চিঠি লিখে ভারতের অন্তর্ভুক্তির পক্ষে সায় দিলেন। প্রিয় সর্দার পটেল, আমি এই ব্যাপারটায় আর কোনো রাখঢাক রাখতে চাই না। বিবাদ চলাকালীন নিজের সাম্রাজ্যের স্বাধীনতার খাতিরে আমি সর্বস্ব করেছি, কিন্তু এবার আমার হার মানার সময় হয়ে এসেছে। বিশ্বাস করুন, আমি আগে যতটা শত্রু মনোভাবাপন্ন ছিলাম, এখন ঠিক ততটাই ভালো বিশ্বস্ত বন্ধু হয়ে থাকতে চাই। আপনার নবাব হামিদুল্লাহ। হায়দ্রাবাদের নিজাম অবশ্য এর বড় অনড় ছিলেন স্বাধীন থাকার প্রশ্নে, আর তার প্রধান সেনাপতির ভূমিকায় ছিলেন কাশিম রিজভী। দিল্লিতে এসে তিনি রীতিমতো হুমকি দিলেন সর্দারকে। पटेल साहब, हमारे निजाम ने साफ साफ कह दिया है, दो मुल्कों में समझौता होता है, वैसे ही समझौता हम आपके साथ कर सकते हैं, आपकी सहूलियत के लिए। हैदराबाद कभी भी अपनी खुद मुख्तारी और आजादी को आपके पैरों तले नहीं रख सकता। बेहतर यही है कि आप अपना ये सपना छोड़ दें। कासिम साहब, चलिए। हैदराबाद का इतिहास इस बात की गवाही नहीं देता कि आप कभी आजाद मुल्क रहे। हैदराबाद हमेशा हिंदुस्तान की रियासत रहा है, और अब जब अंग्रेज हिंदुस्तान छोड़ के चले गए, वैसे ही हैदराबाद को अपना निजाम आवाम के हाथ में देना होगा। इसी में आपके और आपके निजाम की भलाई। पटेल साहब, आप हमारी फिक्र ना करें तो अच्छा है। वो दिन दूर नहीं, हैदराबाद की सरहद को अरब सागर की लहरें छुएगी और आसफ जाही निजाम का झंडा लाल किले पर लहराएगा। पटेल साहब, निजाम की मांगों को न माना गया तो रियासत में हिंदुओं के लिए मुश्किलें आ सकती। कासिम साहब, आप अगर खुदकुशी ही करने की सोच रहे हैं तो आपको कोई कैसे रोक सकता है? पटेल साहब, आप सरदार दिल्ली के हैं। हैदराबाद में हजारों सालों से आसफ जाही झंडा बुलंद है। दुनिया की कोई भी ताकत उसे नीचे उतार नहीं सकती। হায়দ্রাবাদে কাশিম রিজভির নেতৃত্বে রীতিমতো দাঙ্গা শুরু হয়ে গেল, কিন্তু অনড় সর্দারও জানিয়ে দিলেন হায়দ্রাবাদকে ভারতে আসতেই হবে। मैं आपको किसी उलझन में नहीं रखना चाहता। हैदराबाद की समस्याओं का भी वही हल होगा जो दूसरी रियासतों का हुआ है, दूसरा कोई विकल्प नहीं है। आप हैदराबाद के केस को दूसरी रियासतों से जोड़कर देखेंगे तो हम किसी नतीजे पर नहीं पहुंच पाएंगे। हमारी आजादी नॉन निगोशिएबल है। तो हमारे यहां होने का कोई मतलब ही नहीं। हम आजाद हैदराबाद के लिए कभी भी सहमत नहीं होंगे जिससे कि भारत की एकता तार तार हो, जिसे अपने खून पसीने से हासिल की। फिर भी हम आपकी समस्याओं को बातचीत से सुलझाने के लिए तैयार हैं, लेकिन इसका ये मतलब नहीं कि हम कभी भी आजाद हैदराबाद के लिए सहमत हैं। मैं आपको साफ लफ्जों में इसलिए कह रहा हूं ताकि आपके मन में कोई शंका ना रहे। आप सभी लोग वापस जाइए और अपने निजाम से कहिए कि एक आखिरी निर्णय ले, ताकि पता चले कि हम लोग कहां खड़े हैं। কিন্তু হায়দ্রাবাদের নিজাম অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত নয়াদিল্লির সামনে হায়দ্রাবাদে সেনা পাঠানো ছাড়া আর কোনো বিকল্প খোলা ছিল না। তা সত্ত্বেও পটেল আরও একবার নিজামকে চিঠি লিখলেন ভারতে অন্তর্ভুক্তির জন্য, কিন্তু নিজাম রাজি না হওয়ায় 1948 সালের 13ই সেপ্টেম্বর হায়দ্রাবাদে সেনা পাঠালেন সর্দার পটেল।
5 দিন যুদ্ধের পর নিজাম ঘোষণা করলেন হায়দ্রাবাদ ভারতে অন্তর্ভুক্তির চুক্তিতে স্বাক্ষর করেছে। हमने भारत के गवर्नर जनरल श्री राजगोपालाचारी को इतला दे दी है कि रियासत के सियासी हालात को देखते हुए हमने हुकूमत को पूरी तरह अपने हाथों में ले लिया है। हमें अफसोस है कि ये फैसला हम पहले नहीं ले सके। हमने अपनी फौज को जंग रोकने का हुक्म दे दिया है और हम इंस्ट्रूमेंट ऑफ एक्सेशन पे दस्तखत करने के लिए भी तैयार हैं। একে একে হায়দ্রাবাদ, জুনাগড়, যোধপুর, ভোপাল ভারতে চলে এলেও জম্মু কাশ্মীরের মহারাজা হরি সিংহ তখনও সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। পাকিস্তান আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল কাশ্মীরকে নিজেদের দিকে নেওয়ার। His Highness will have to make a decision to accede to one dominion or the other. अगर हम आजाद रहना चाहें तो? In my opinion, independence would not be a feasible proposition. See, I must tell you, if you accede to Pakistan, then India will not be amiss of it. I have full assurance on this. But if no decision is taken before 15th of August, it might create a difficult situation for space. এরই মধ্যে কাশ্মীর দখল করতে মরিয়া মোহাম্মদ আলী জিন্না কাশ্মীরে হানাদারদের পাঠিয়ে দিলেন। বারামুলা সহ বিভিন্ন জায়গায় লুটতরাজ, খুন, ধর্ষণ চলতে থাকল। এই পরিস্থিতি দেখে বিচলিত হয়ে পড়লেন মহারাজা হরি সিংহ। বিপদ বুঝে শেষ পর্যন্ত হরি সিংহ ভারতের কাছে আবেদন করলেন দ্রুত সেনা পাঠিয়ে কাশ্মীরকে রক্ষা করার জন্য। এরই মধ্যে মহারাজা রাতারাতি কাশ্মীর থেকে জম্মু চলে গেলেন। পাক হানাদারেরা তখন শ্রীনগরকে ঘিরে ফেলেছে। सर, श्रीनगर में दहशत का माहौल है। हमलावर बारामूला से आगे बढ़ चुके हैं। किसी भी हालत में हमें कश्मीर को कबायलियों से बचाना होगा। कबायलियों को रोकने के लिए बिना देर किए सेना को तुरंत श्रीनगर भेजना चाहिए, वरना सब कुछ हमारे हाथ से निकल जाएगा सर, सब कुछ। But we cannot do that. Kashmir has not yet decided to accede to either India or Pakistan. Therefore, at the moment, Kashmir is an independent country. It would be improper for India to send troops there. महाराजा हर बात के लिए तैयार हैं, लेकिन जो भी करना है तुरंत करना होगा। Well, if the Maratha is so anxious to accede to India, then let him sign the instrument of accession first. এরপর কাশ্মীরের রাজাকে সাফ জানিয়ে দেওয়া হলো ভারতে অন্তর্ভুক্তির চুক্তিতে সই করলে তবেই ভারত কাশ্মীরে সেনা পাঠাবে। योर हाइनेस, भारत की डिफेंस कमेटी ने ये फैसला लिया है कि भारत की फौज कश्मीर में आपकी मदद के लिए तभी आ सकती है जब आप औपचारिक रूप से इंस्ट्रूमेंट ऑफ एक्सेशन पर साइन करें। हमने भारत में शामिल होने का तय किया है। महाजन साहब ने आपको बताया? योर हाइनेस, इंस्ट्रूमेंट ऑफ एक्सेशन पर आपके दस्तखत बहुत जरूरी है। मैं श्रीमान इंदर महेंद्र राज राजेश्वर महाराज तिराज
श्री हरि सिंह जी जम्मू और कश्मीर, नरेश तथा तिब्बत आदि देशाधिपति सार्वभौम सत्ता का इस्तेमाल करते हुए भारत संघ के साथ मैं इस इंस्ट्रूमेंट ऑफ एक्सेशन पर दस्तखत करता हूं। দিল্লিতে সেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসলেন নেহেরু এবং পটেল। We're short of time. We do not have enough resources to send military aid to Kashmir. I think we should take into consideration what General Bukhar is saying. It's not going to be easy. आप मेरी बात पे गौर कीजिए जनरल साहब, चाहे कुछ भी हो जाए, हमारे पास पर्याप्त साधन हो या ना हो, लेकिन हमें हर हालत में कश्मीर की रक्षा करनी चाहिए और आपको ये करना होगा और भारत सरकार इसमें पूरी सहायता करेगी आपकी। और एक बात और, हवाई जहाज से सामान पहुंचाने की तैयारी सुबह तक कर ली जाएगी। It can be a quite dangerous and risky operation. No. मिस्टर माउंटबेटन, इसके अलावा हमारे पास कोई रास्ता है? ऐसा न करने का मतलब है कि जानते बूझते श्रीनगर में नरसंहार कराना और उसके बाद पूरे देश में सामुदायिक विध्वंस होगा, हिंसा होगी। यू अंडरस्टैंड मी मिस्टर माउंटबेटन? मेरी बात को समझिए। अगर हमने वक्त से वहां पे आर्मी नहीं भेजी तो श्रीनगर में रह रहे ब्रिटिश नागरिकों को जान का खतरा है। Well, if you're agreeing on the current issue, the present situation, I accept and to consider Kashmir to become part of India. After that, you can send in the troops and deal with other procedures. And I also wish, as soon as the invaders are thrown out, law and order is reinstated, and we will have plebiscite. এরপর শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিল ভারতীয় সেনা। পিছু হটতে শুরু করলো পাক হানাদারেরা। পাল্টা জিন্নাও পাক সেনাবাহিনীকে কাশ্মীরে পাঠানোর নির্দেশ দিলেন। जनाब, हिंदुस्तान की सेना लगातार कश्मीर की तरफ बढ़ती जा रही है। मिस्टर माडी, जनरल ग्रेसी को फोन कीजिए कि वो पाकिस्तानी फौज को फौरन श्रीनगर रवाना कर दें। प्लीज कॉल जनरल ग्रेसी। जनरल ग्रेसी, हिंदुस्तान हवाई मार्ग से अपनी सेना को कश्मीर की तरफ भेज रहा है। हमें तुरंत कुछ ना कुछ करना होगा। जिन्ना साहब का हुक्म है कि पाकिस्तानी सेना को जल्द से जल्द रावलपिंडी के रास्ते से कश्मीर के लिए रवाना किया जाए। किसी भी हाल में श्रीनगर हवाई अड्डा हमारे कंट्रोल में होना चाहिए। But we have learned that Kashmir is now a part of India. So, sending troops in Kashmir will mean an open war with India. तो हम क्या करें? हाथ पर हाथ रखकर बैठे रहें क्या? देखिए, आप तुरंत कार्रवाई शुरू कीजिए। ये जिन्ना साहब का हुक्म है। I'm sorry. We will not be able to move troops without the orders from our Supreme Commander, General Auchinleck. কিন্তু পাক সেনার ব্রিটিশ জেনারেল জিন্নার নির্দেশ মানতে অস্বীকার করলেন। এই পরিস্থিতিতে জিন্না নেহেরু ও মাউন্টব্যাটেনকে লাহোরে আসার অনুরোধ জানালেন, কিন্তু বাদ সাধলেন সর্দার। Mr. Nehru is still unwell. I will go alone to Lahore. क्यों? आपको भी क्यों जाना पड़ेगा? अब मेरा मानना है कि आप दोनों में से किसी को लाहौर नहीं जाना चाहिए। But why? हमला पाकिस्तान ने किया, हम क्यों जिन्ना के पीछे दौड़े? लेकिन बात करने में हर्ज क्या है सरदार? This visit can find a solution. Then it's good. अगर उनको बात करनी है तो वो आए दिल्ली, हम नहीं जाएंगे लाहौर। लेकिन सरदार, कुछ न कुछ रास्ता तो निकालना होगा ना। मेरा मानना है कि कश्मीर में सेना भेजने का हमारा मकसद ये कतई नहीं था कि हम उस पर कब्जा चाहते हैं। इसलिए अगर इसका कोई शांतिपूर्ण हल निकल सकता है तो हमें कोशिश करनी चाहिए।
শেষ অবধি মাউন্টব্যাটেন একাই লাহোর গেলেন, জিন্নার সঙ্গে কথা বললেন। জিন্না কথা দিলেন ভারত সেনা প্রত্যাহার করে নিলে তাঁরাও হানাদারদের ফেরত আসতে বলবে। আর এরই মধ্যে নেহেরু অল ইন্ডিয়া রেডিওতে কাশ্মীর নিয়ে তার সেই বিখ্যাত ও বিতর্কিত ভাষণ দিলেন। हाल की घटनाओं को देखते हुए मुझे लगता है कि आपको ये बता देना चाहिए कि सरकार में अपनी भूमिका पर मुझे पुनर्विचार करना होगा। मैंने कश्मीर के लोगों से कई वादे किए हैं और मैं किसी भी हाल में उनके खिलाफ नहीं जाना चाहता। এরই মধ্যে মহারাজা হরি সিংহ শেখ আবদুল্লাহকে কাশ্মীরের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন। ভারতীয় সেনা তখনও এগিয়ে চলছে। এরই মধ্যে রাষ্ট্রপুঞ্জ ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দিল। সেই মতো দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হলো। ভারতীয় সেনা অধিকাংশ জায়গা থেকে পাক হানাদারদের হটিয়ে দিলেও যুদ্ধবিরতির ফলে কাশ্মীরের কিছু অংশ পাকিস্তানের হাতেই থেকে গেল। সেই থেকে আজ পর্যন্ত কাশ্মীর বিতর্কিত ইস্যু হিসেবেই রয়ে গিয়েছে। আজও চলছে সেই সমস্যা। এহেন সর্দার প্যাটেলকে নাকি গান্ধী পরিবার ধীরে ধীরে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছে, এমনই অভিযোগ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা কংগ্রেসের কটাক্ষ, লোকসভা ভোটের আগে মোদী সরকারের কাজের ঝুলি শূন্য, তাই কংগ্রেসম্যান প্যাটেলের শরণাপন্ন হতে হয়েছে তাকে। এই পরিপ্রেক্ষিতে দেখে নেব নেহেরু আর সর্দার প্যাটেলের সম্পর্কটাই বা কেমন ছিল। कई बार तो मैं हैरान रह जाता हूं जब देश में ही कुछ लोग हमारी इस मुहिम को राजनीति के चश्मे से देखने का दुस्साहस करते हैं। सरदार पटेल जैसे महापुरुषों, देश के सपूतों की प्रशंसा करने के लिए भी पता नहीं हमारी आलोचना की जाती है। ऐसा अनुभव कराया जाता है जैसे हमने बहुत बड़ा अपराध कर दिया है। সর্দার পটেলের মূর্তির আবরণ উন্মোচন করে এভাবেই নাম না করে কংগ্রেসকে খোঁচা দিলেন নরেন্দ্র মোদী। সমালোচকরা বলে থাকেন মোদী বরাবরই চেষ্টা করেন নিজেকে সর্দারের উত্তরাধিকারী হিসেবে তুলে ধরতে, প্রমাণের চেষ্টা করেন তিনি সর্দারের মতোই বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারদর্শী। আর তাই বুধবার পটেলের মূর্তির উন্মোচনেও মোদী বারবার বোঝানোর চেষ্টা করলেন সর্দারের ভাবনাই বাস্তবায়িত করার চেষ্টা করছে তাঁর সরকার। हमारी कोशिश है कि भारत के हर राज्य के नागरिक, हर नागरिक का पुरुषार्थ सरदार पटेल के विजन को आगे बढ़ाने में अपने सामर्थ्य का पूरा इस्तेमाल कर सके। বিজেপি বারবারই দাবি করে থাকে গান্ধী নেহেরু পরিবারের কথা বেশি করে তুলে ধরতে গিয়ে কংগ্রেস অন্যান্য দেশ নেতাকে যোগ্য সম্মান দেয়নি। পাল্টা অনেকে বলেন আরএসএস পরিবার থেকে উঠে এসেছেন যে মোদী, তিনি সাভারকরকে রাষ্ট্রনেতা বলে মনে করেন। তিনি আবার নিজেকে সর্দার পটেলের উত্তরাধিকারী মনে করেন কি করে? কারণ সর্দার পটেল তো আরএসএস এর ঘোর সমালোচক ছিলেন। গান্ধীজির হত্যার পর 1948 সালের 18 জুলাই বিজেপির পূর্বসূরি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে লেখা চিঠিতে সর্দার বল্লভভাই পটেল লেখেন, এই দুটি সংস্থার কার্যকলাপের ফলে, বিশেষ করে আরএসএস এর কাজকর্মের ফলে দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার জেরেই এই জঘন্য ঘটনা ঘটেছে। আমার মনে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এই চক্রান্তের সঙ্গে হিন্দু মহাসভা জড়িত। আরএসএস এর কাজকর্ম সরকার এবং দেশের পক্ষে বিপজ্জনক। 1948 সালের 27 ফেব্রুয়ারি জওহরলাল নেহেরুকে লেখা চিঠিতে সর্দার বল্লভভাই পটেল বলেন, আরএসএস এর সঙ্গে জড়িত ছিল না। সাভারকরের নেতৃত্বে হিন্দু মহাসভার কট্টরপন্থী অংশ এই ষড়যন্ত্র করেছিল। গান্ধীজির হত্যাকে স্বাগত জানিয়েছিল আরএসএস এবং হিন্দু মহাসভা, কারণ এরা গান্ধীজির আদর্শের বিরোধী ছিল। 1948 সালের 11 সেপ্টেম্বর আরএসএস প্রধান সদাশিব গোলওয়ালকারকে লেখা চিঠিতে সর্দার পটেল বললেন, আরএসএস হিন্দু সমাজের জন্য কাজ করে, কিন্তু আপত্তি তখন ওঠে যখন তারা প্রতিহিংসা থেকে মুসলমানদের আক্রমণ করে। তাদের সমস্ত বক্তৃতা সাম্প্রদায়িক বিষে ভর্তি, আর এই বিষক্রিয়ার জন্য দেশকে ভুগতে হয়েছে। গান্ধীজির হত্যা হয়েছে। আরএসএস এর লোকজন গান্ধীজির মৃত্যুর পর আনন্দ উল্লাসে মেতে উঠেছে, মিষ্টি বিতরণ করেছে। তাই অনেকের প্রশ্ন যে মোদী নিজেকে গর্বিত আরএসএস সদস্য বলে মনে করেন,
যিনি সাভারকারের ছবিতে মালা দিয়ে তাকে বীর আখ্যা দেন, তার আদর্শ কি করে হতে পারেন সর্দার প্যাটেল? বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন এটা আমাদের কাছে একটা খুব, যে বার্তাটা নিয়ে আসছে সেই বার্তাটায় আমরা খুব অবাক হয়ে যাচ্ছি। বিজেপির ঘোষিত একজন গুরুস্থানীয় লোক বলা যায় সাভারকার, তার প্রায় উল্টো দিকে বিপ্রতীপে দাঁড়িয়ে রয়েছেন আমাদের বল্লভভাই প্যাটেল। তো হঠাৎ বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন করা এটা খুব আশ্চর্যজনক, এবং নিশ্চয়ই এর মধ্যে কোনো রাজনৈতিক একটা 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 ক্রিয়াকলাপ কাজ করছে, যেটা একটা ফায়দা তোলবার রাজনীতি। প্যাটেল আরএসএস এর সম্বন্ধে তার যথেষ্ট রিজার্ভেশন ছিল, তিনি ইনফ্যাক্ট তাকে নিষিদ্ধ করার কথা উচ্চারণ করেছেন, তাকে নিয়েও তারা ভাবনা চিন্তা করার কথা বলছেন। ফলে এটা তো সার্টেন এক্সটেন্ট আমার মনে হয়েছে হয়তো রাজনৈতিক গিমিক হিসেবেও করা যাবে। প্যাটেল যে চিঠি, যে লেখালেখি আছে তার মধ্যে উগ্র হিন্দুত্ববাদী যে প্রতিষ্ঠান আমাদের আরএসএস সম্বন্ধে আমরা জানি, তাকে কিন্তু তিনি আপত্তি করেছেন। তার কিন্তু অবস্থানটা সম্পূর্ণ বিরোধী ছিল। যদিও প্রত্যাশিতভাবেই বিজেপি মানতে চায় না যে প্যাটেল আরএসএস এর ঘোর সমালোচক ছিলেন। বল্লভভাই প্যাটেল তো আর সরকার চালাতেন না, চালাতেন জওহরলাল নেহেরু। যদি সংঘকে ব্যান করে থাকে এটা সরকারের ডিসিশন ছিল, উনি গৃহমন্ত্রী ছিলেন। আর যদি আমার সঙ্গে কোনো কারণে ভালো ব্যবহার না করে থাকেন প্যাটেল, তাহলে প্যাটেল ছোট হয়ে গেলেন এরকম তো নয়। একমাত্র প্যাটেলের সঙ্গেই সেই সময় সংঘের ভালো সম্পর্ক ছিল। নিষেধাজ্ঞা, সংঘকে শেষ করার চক্রান্ত যে নেহরুর, সেই ব্যাপারে প্যাটেলের সঙ্গে কথাবার্তা হয়েছিল, এবং একটা কন্ডিশন দেওয়া হয়েছিল এর মাধ্যমে যে সংঘের সংবিধান জমা দিতে হবে, কারণ সংঘের সংবিধান নাই, এবং সংঘের কার্যকর্তারা সংবিধান দিয়েছিলেন। তবে শুধু প্যাটেলের মূর্তি উন্মোচনের দিনই নয়, সম্প্রতি আজাদ হিন্দ ফৌজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে লালকেল্লায় তেরঙ্গা পতাকা তুলতে গিয়েও নাম না করে গান্ধী নেহেরু পরিবারকে আক্রমণ করেছিলেন মোদি। एक परिवार को बड़ा बनाने के लिए देश के अनेक सपूतों, वो चाहे सरदार पटेल हो, बाबा साहब आंबेडकर हो, उन्हीं की तरह ही नेताजी के योगदान को भी भुलाने का भरसक प्रयास किया गया है। সমালোচকদের একাংশের দাবি, এভাবেই কৌশলে প্যাটেল ও নেতাজির সঙ্গে নেহেরুর মতভেদের প্রসঙ্গ তুলে নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা করছেন মোদি। কিন্তু কেমন ছিল প্যাটেল নেহেরু সম্পর্ক? ইতিহাসবিদরা বলছেন, সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ হোক, কাশ্মীরে সেনা পাঠানো হোক, চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে মনোভাব হোক, কিংবা ১৯৫০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দুদের ওপর অত্যাচার, এরকম নানা ইস্যুতে প্যাটেল ও নেহেরুর মধ্যে চরম মতভেদ থাকলেও শেষ দিন পর্যন্ত কিন্তু একে অপরের সঙ্গ ছাড়েননি। দুজনের সম্পর্ক কতটা গভীর ছিল তা এর থেকে বোঝা যায়। ১৯৫০ সালে মৃত্যুর কয়েকদিন আগে নেহেরু মন্ত্রিসভার সদস্য তথা নিজের ঘনিষ্ঠ এনডি গ্যাডগিলকে ডেকে পাঠান সর্দার প্যাটেল। তার হাত ধরে বলেন, আমি আর বাঁচব না, যতই মতভেদ থাক না কেন, কোনো দিন পণ্ডিতজির সঙ্গ ছাড়বে না। প্যাটেলের রাজনৈতিক প্রজ্ঞার প্রতি নেহেরুর অপরিসীম সম্মানের প্রমাণ পাওয়া যায় ১৯৪৭ সালের ১ আগস্ট প্যাটেলকে লেখা নেহেরুর একটি চিঠি থেকে, যেখানে নেহেরু লেখেন, আনুষ্ঠানিকভাবে বলাটা জরুরি, তাই আপনাকে মন্ত্রিসভার সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ পত্র পাঠাচ্ছি, কিন্তু এই আমন্ত্রণের কোনো গুরুত্ব নেই, কারণ আপনি মন্ত্রিসভার সুদৃঢ় স্তম্ভ। পাল্টা চিঠিতে প্যাটেল নেহেরুকে লেখেন, আপনার আমার বন্ধুত্ব ৩০ বছরেরও বেশি, আর তাই আমাদের মধ্যে আনুষ্ঠানিকতার কোনো জায়গা নেই। আশা করি আমি আজীবন নিষ্ঠা সহকারে আপনার সঙ্গে কাজ করে যাব। আপনি দেশের জন্য যে ত্যাগ করেছেন তা কেউ করেনি। তাই ইতিহাসবিদরা বলেন, নেহেরু এবং প্যাটেলের মধ্যে মতভেদ থাকলেও তা বড় করে দেখিয়ে কখনো কাউকে খাটো করা সম্ভব নয়। আমরা রয়েছি 38/2 এলগিন রোড, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে, ৩ তলা। এখানে বহু ইতিহাসের সাক্ষী এই বাড়ি। এই বাড়িতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক বসত, বহু নেতা এখানে আসতেন। এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ১৯৩৮ সালে তোলা ছবি, বাড়ির বারান্দা, সেখানে দেখা যাচ্ছে শরৎচন্দ্র বসু, কৃপালিনী, মৌলানা আবুল কালাম আজাদ কিংবা জওহরলাল নেহেরুর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্যার বল্লভভাই প্যাটেল। যে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বল্লভভাই প্যাটেল সম্পর্কে দেশের প্রধানমন্ত্রীর তৎপরতা নিয়ে প্রশ্ন উঠছে। আদর্শটা যদি গ্রহণ করেন সে তো খুব ভালো কথাই হতো। আর যেটা প্যাটেলকে নিয়ে এখনো হচ্ছে, যতদূর জানি তারও আদর্শের সঙ্গে ওদের কোনো তো মিল আছে বলে আমার জানা নেই,
বরঞ্চ মহাত্মা গান্ধীর হত্যার পরে সর্দার প্যাটেল তাদের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। শুনছি বিপুল অর্থ ব্যয় হয়েছে। আমার তো মনে হয় সেই টাকাটা যদি দেশের কোনো ভালো কাজে বা দরিদ্র মানুষের কাজে উনি লাগাতেন, সর্দার প্যাটেল তাতেই অত্যন্ত খুশি হতেন। প্যাটেলের অবদান তো আমরা অস্বীকার করতে পারি না। কংগ্রেসি হিসেবেই করেছিলেন, কংগ্রেস নেতা হিসেবেই করেছিলেন। প্রধানমন্ত্রী যদি সকলকেই আপন করে নেন তাহলে ভালো হয়। আমাদের দেশ নায়ক যারা রয়েছেন তারা নানা রঙের হতে পারেন, তাদের মধ্যে সবাই যে কংগ্রেস মেইন স্ট্রিমে ছিলেন তা নয়, অন্য রাজনীতির অংশ। যেমন শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি যদি বলেন যে প্যাটেল ওর মনের কাছের লোক, তেমনি ওনার ভাবা উচিত যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গান্ধী, নেহেরু যাদেরই অবদান আছে, নেতাজির অবদান আছে, তারা সকলেই স্বাধীন ভারতের নির্বাচিত সরকারের কাছের লোক হওয়া উচিত। বিজেপি দাবি করছে তারা পটেলকে তার যোগ্য সম্মান দিচ্ছে, আর কংগ্রেস বলছে মহাপুরুষদের নিয়ে রাজনীতি করা নিন্দাজনক। এটা খুব ছোট মনের পরিচয় দিচ্ছে বিজেপি, কারণ সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন সমস্ত রকমের সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। তিনি কংগ্রেসের ভক্ত মানুষ, তিনি কংগ্রেসের সৈনিক, কংগ্রেসের নেতা, কংগ্রেসের মন্ত্রী। সেই মহান পুরুষকে এইভাবে ছোট করার কোনো অধিকার নরেন্দ্র মোদীর নাই। ইতিহাসবিদরা বলছেন মতভেদ থাকতেই পারে, কিন্তু রাষ্ট্রনেতারা রাষ্ট্রের স্বার্থে সব সময় এক হন, কখনো কোনো দলের হন না, তারা দেশের হন। এবিপি আনন্দ। কোনো সন্দেহ নেই, শিল্প আর বিজ্ঞানের এক অবিশ্বাস্য মিশেল এই মূর্তি। এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে উচ্চতম হিসেবে যা ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। বুধবার মূর্তি উন্মোচন করতে গিয়ে আবেগে ভেসেছেন নরেন্দ্র মোদী, কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই মূর্তির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। বিরোধিতা হয়েছে গুজরাতের অন্দর থেকেও। যেখানে মূর্তিটি তৈরি হয়েছে সেই এলাকায় আদিবাসীদের বাস। পরিবেশ এবং তাদের বাসস্থানের প্রশ্ন তুলে সর্দার প্যাটেলের মূর্তি তৈরির বিরোধিতা করেছেন তারাও। বুধবার সারা দেশ জুড়ে একটাই আলোচনা, বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তির উন্মোচন। মোদির হাতে সর্দার বল্লভভাই পটেলের 182 মিটার উঁচু মূর্তির উদ্বোধন। ভারতের রাজনীতিতে পটেলের গুরুত্ব এবং তার অবদান তো সকলেই জানেন, কিন্তু পটেল সম্পর্কে একটি মজার তথ্য হয়তো অনেকেরই অজানা। সারা দেশ পটেলের 143তম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করছে, কিন্তু শোনা যায় পটেল নাকি নিজে তার জন্মদিন ভুলে গিয়েছিলেন। 1897 সালে ম্যাট্রিক পরীক্ষার সময় ফর্মে নিজে থেকেই তিনি জন্ম তারিখের জায়গায় লিখে দেন 31 অক্টোবর 1875। সেই থেকে এই তারিখটি পটেলের জন্মদিন বলে পালিত হয়ে আসছে। বুধবার সেই তারিখেই উন্মোচিত হলো তার 182 মিটার উঁচু মূর্তি। তবে মোদি এই মূর্তি উন্মোচন করে আবেগে ভাসলেও সকলে যে এই মূর্তি নিয়ে উচ্ছ্বসিত এমনটা কিন্তু নয়। এই মূর্তি নিয়ে অনেক দিন ধরে ক্ষোভ জানিয়ে আসছিলেন নর্মদা জেলার আদিবাসীরা। কিছুদিন আগে আদিবাসীদের তরফ থেকে হুমকি দিয়ে বলা হয়, এই মূর্তি উন্মোচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলে তাকে কোনোভাবেই স্বাগত জানানো হবে না। আদিবাসীদের দাবি তারা পরিবেশের ওপর নির্ভরশীল, আর মূর্তি তৈরি করতে গিয়ে নির্বিচারে সেই পরিবেশই ধ্বংস করা হয়েছে। এই মর্মে নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন কেওড়িয়া এবং সংলগ্ন 22টি গ্রামের বাসিন্দারা। সেখানে বলা হয়, এখানকার জঙ্গল, জলপ্রপাত, নদীর ওপরে আমরা এতদিন নির্ভরশীল ছিলাম। এই মূর্তি তৈরির জন্য সবকিছু ধ্বংস করা হচ্ছে। প্রকৃতিকে ধ্বংস করে এভাবে কিছু উদযাপন করা কি সত্যিই যুক্তিসঙ্গত? স্কুল, পানীয় জল, হাসপাতালের মতো পরিষেবার ব্যবস্থা না করে এভাবে একটা মূর্তির পেছনে এত টাকা খরচ করা কিছুতেই তারা মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দেন তারা। প্রতিবাদে বুধবার মূর্তি উন্মোচন অনুষ্ঠান বয়কট করে আদিবাসী অধ্যুষিত গুজরাতের 5,500 গ্রাম। শুধু আদিবাসী নয়, মূর্তি নিয়ে গুজরাতের কৃষকদের ক্ষোভও চরমে উঠেছে। তাদের দাবি, বড় মূর্তি বানাতে এত টাকা খরচ না করে সরকারের উচিত সেই টাকা কৃষি খাতে খরচ করা। এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা। আজকে যদি বল্লভভাই প্যাটেল জি বেঁচে থাকতেন, তাহলে তিনিই বোধহয় সবচেয়ে আগে এটাকে ভেঙে দিতেন। সর্দার বল্লভভাই প্যাটেল কোনোদিন চাষিদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করতেন না। এটা আমার সবটা দেখে মনে হচ্ছে হীরক রাজার দেশ।
হীরক রাজাও ঠিক এরম করে ভাবনা চিন্তা ছিল। তো আজকে অনেক দিন পরে হীরক রাজার যে গল্পে ছিল সেটা বাস্তবে এলো। ওই এলাকার চারপাশে সেচ অত্যন্ত দুর্বল। আদিবাসী মানুষ তারা ভয়ঙ্কর বিপদে। সরকার টাকা মানে মানুষের ট্যাক্সের টাকা। সর্দার বল্লভভাই প্যাটেল আরএসএসকে নিষিদ্ধ করেছিলেন। সেই ভয়টা বোধহয় ওদের কাজ করছে। যেহেতু ভয়টা কাজ করছে, অতএব প্লিজ করার একটা কোনো চেষ্টা, তার মধ্য দিয়ে নিজেদের অপরাধ এবং দোষকে ঢাকবার একটা প্রচেষ্টা, একটা সাম সর্ট অফ প্যারানয়েসিস কোথাও কাজ করছে বলে মনে হচ্ছে। প্রায় ৩,০০০ কোটি টাকা খরচ করে একটি মূর্তি নির্মাণ নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরাও। চীনেই তো একটা বড় জিনিস আছে, বুদ্ধের স্ট্যাচু রয়েছে, কিন্তু বুদ্ধের স্ট্যাচু করেই কি আমরা পৃথিবীতে শান্তি আনতে পেরেছি? সুতরাং সর্দার প্যাটেলের আইডিয়া যদি আমাদের প্রচার করতে হতো, তাহলে শুধুমাত্র স্ট্যাচু করে সেটা যে করতে হবে এরও কোনো মানে নেই। এবং এর জন্য যে খরচ করা হলো, সেই খরচটা এত বেশি, মানে যথাযথ হয়েছে কিনা সেটা একটু ভাবার দরকার ছিল। তিনি জীবিত অবস্থায় আমার মনে হয় করতে দিতেন না। পাল্টা বিজেপির দাবি, এই উঁচু মূর্তি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে তুলবে, কারণ তাদের আশা বছরে অন্তত ২৫ লাখ মানুষ মূর্তিটি দেখতে আসবেন, তাতে লাভবান হবেন স্থানীয়রাও। যে বল্লভভাই প্যাটেল ছোট ছোট রাজ্যগুলোকে জুড়ে আজকে ভারত গঠন করলো, তার একটা মূর্তির ক্ষেত্রে যদি দেশবাসী টাকার চিন্তা করে, সে দেশের পতন ছাড়া আর কিচ্ছু হবে না। যে সম্মান বল্লভভাই প্যাটেলকে এতদিন দেওয়া হয়নি, সেই সম্মান দেওয়ার কাজ আজকে নরেন্দ্র মোদী করছে, রাজনীতি বিরোধীরা করছে। মূর্তি উন্মোচন নিয়ে মোদীকে তীব্র কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। তিনি টুইট করেছেন, একদিকে সর্দার বল্লভভাই পটেলের মূর্তি উন্মোচন করা হচ্ছে, অন্যদিকে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে। ভারতের প্রতিষ্ঠানগুলিকে এভাবে পরিকল্পনা মাফিক ধ্বংস করা বিশ্বাসঘাতকতার থেকে কোনো অংশে কম নয়। কার্যত একই সুর শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। अच्छे दिन किसको कहते हैं? सच्चे दिन जिसको होता है। अच्छे दिन बुरा दिन को नहीं कहते हैं। जो मार के भगाता है और वो कहता है हम अच्छा दिन ले आएगा, वो अच्छे दिन कभी नहीं आएगा। वो सबसे झूठा दिन है, सबसे काला दिन चल रहा है आज देश में। পাল্টা সুর চড়িয়ে বিজেপির দাবি, মূর্তি নিয়ে এই রাজনীতি কোনো মতেই কাম্য নয়। মূর্তির প্রয়োজনীয়তার সপক্ষেও যুক্তি দিয়েছেন তারা। কোনো মহাপুরুষের মহিমাকে যদি প্রচার করা হয়, তাদের কেউ রাজনীতি বলে সে বলতে পারে, কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল, নেতাজি সুভাষচন্দ্র বোস, শ্যামাপ্রসাদ মুখার্জি, যারা এই দেশের জন্য সবচেয়ে বেশি যোগদান আর বলিদান দিয়েছেন, তাদেরকে বলি দেওয়ার চেষ্টা হয়েছিল। বিজেপি তাদেরকে সমাজের সামনে নিয়ে আসে। সব মিলিয়ে মূর্তি নিয়ে রাজনীতি এখন তুঙ্গে। রাজনীতির সঙ্গে এই মূর্তির আরেকটি সম্পর্কও রয়েছে। গুজরাট বিধানসভার আসন সংখ্যা ১৮২, আর রাজ্যের মাটিতে সর্দার পটেলের যে মূর্তি উন্মোচন করা হয়েছে তার উচ্চতা ১৮২ মিটার। তবে অনেকেই বলছেন, এই মূর্তির গুরুত্ব শুধু গুজরাটের মাটিতেই সীমাবদ্ধ থাকবে না। লোকসভা ভোটের আগে এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। ৩৩ মাস থেকে বেশি লেগেছে এই স্ট্যাচু অফ ইউনিটি বানাতে, এবং প্রায় ৩,০০০ কোটি টাকা সরকারি খরচ করেছেন নরেন্দ্র মোদী এই স্ট্যাচুকে বানাতে। তবে আর কয়েক মাসের মধ্যেই ৬০ মাসের জন্য জনগণের কাছে যাবেন তিনি আবার ইলেক্ট করার জন্য, এবং সেই জায়গায় বিজেপি তরফ থেকে প্রচার কিন্তু করা হবে এই স্ট্যাচুটাও। তবে দেখতে হবে মানুষ কতটা সায় দিচ্ছেন সেই প্রচারে। সর্দার প্যাটেলের প্রকৃত উত্তরসূরি কারা? কংগ্রেস বলছে প্যাটেল তাদের, বিজেপি বলছে প্যাটেলের ভাবধারার প্রকৃত অনুগামী তারাই। আমরা বলছি, ভারতের ইতিহাসে অন্যতম ব্যতিক্রমী চরিত্র সর্দার বল্লভভাই প্যাটেল আসলে গোটা দেশের, কোনো বিশেষ রাজনৈতিক দলের নয়, কোনো বিশেষ গোষ্ঠীর কুক্ষিগত হতেই পারেন না এই মহান ব্যক্তিত্ব। তিনি আমাদের সবার। আজকের অনুষ্ঠানে পর্যন্তই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, পরিমল শান্তিনিকেতন আগরবাতি, বাংলার অন্তরে। পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টিক, ২৬ বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।